আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। আমরা যেমন প্রতি মুহূর্তে আপনাদেরকে সমস্ত রকম খবর দিয়ে আপডেটেড রাখি, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা আপনাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখি এবং আপনাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, আজ তারই প্রতিকার হিসেবে আমরা আমাদের স্টুডিওতে ডেকে নিয়েছি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিবি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর সুব্রত ভৌমিককে। নমস্কার স্যার, আপনাকে কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো এখন মে মাসের প্রায় মাঝামাঝি সময় এবং গরম এখনো প্রচণ্ডই তীব্র এবং থাকবে, এই গরমটা চলবে। তো এই গরমের সময়তে মেনলি কি কি সমস্যা হয় সাধারণ মানুষের মধ্যে, যদি বয়স বিভাগে আমরা জানতে চাই? আচ্ছা, প্রথমেই বলি, গরম ধীরে ধীরে আমরা যা দেখছি গত কিছু বছরের তুলনায় এটা কিন্তু ধীরে ধীরে একটু বেশির দিকেই যাচ্ছে। কারণ সাধারণত এবার তো আমরা গরম মোটামুটি এপ্রিল মাস থেকেই পেয়েছি। তো এটা ওয়ান অফ দা সাইট অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। তো এটা আমরা জানি, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো যেটা মোকাবিলা করতে হবে আমাদের এই অতিরিক্ত গরমে, অনেকেই এখন আমরা জানি যে এই অতিরিক্ত গরমের একটা প্রধান যেটা বলা যায় যে একটা ইমার্জেন্সি, ওইটা হলো আপনার হিট স্ট্রোক। কিন্তু হিট স্ট্রোক তো আছে, হিট স্ট্রোক ছাড়াও কিন্তু সেই হিট রিলেটেড আরো বেশ কয়েকটা শারীরিক সমস্যা হতে পারে। হিট স্ট্রোক আমরা তখন বলি যে হঠাৎ করে আপনার শরীরের টেম্পারেচারটা সাংঘাতিক বেড়ে গেল এবং হয়তো রোগী অচৈতন্য হয়ে গেল। কিন্তু এছাড়াও আরো কিছু হতে পারে, যেমন কিছু কিছু জিনিস আছে, একটাকে আমরা বলি হিট সিনকোপ হতে পারে। দেখবেন এরকম হচ্ছে, অতিরিক্ত গরমের মধ্যে কেউ কাজ করছে, হঠাৎ করে পড়ে গেল, সংজ্ঞা হারিয়ে ফেললো, কিন্তু আবার মুহূর্তের মধ্যেই আবার জ্ঞানটা ফিরেও আসলো। হ্যাঁ, ওইটাকে আমরা হিট সিনকোপ বলি। আরেকটা জিনিস খুব হয়, এটা হলো হিট এক্সোশন বলি, হিট ক্র্যাম্প বলি, যেটা আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি। যেমন এখন আইপিএল চলছে, হ্যাঁ, আইপিএল এ আমরা কি দেখতে পাই যে, বা অন্য যে কোনো খেলাতেই দেখতে পাই যে যখনই কোনো খেলোয়াড় খেলছে, আজকাল তো গরমের সময়ও খুব খেলা হয় ক্রিকেট, তো ওরা খেলছে, কিছুক্ষণ পরে পরে কিন্তু ওরা ড্রিঙ্কস ব্রেক নেয়, বা ড্রিঙ্কস ব্রেক ছাড়াও ওরা মাঝে মাঝে ফ্লুইড নিচ্ছে। আবার এটাও দেখি আমরা যে কিছু কিছু সময় পরেই ওদের কোনো কোনো প্লেয়ারদের মধ্যে সেই ক্র্যাম্পের শিকার হচ্ছে, উঠতেই পারছে না, খিঁচুনি হচ্ছে। এইগুলো কিন্তু সেই অতিরিক্ত গরমেরই একটা ফল। তো এই অসুবিধাগুলি, এই হিট ক্র্যাম্প, হিট এক্সোশন, হিট এক্সোশন মানে হলো আপনার সেই অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত ঘাম হওয়া। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে কি হয়, শরীরের যে আমাদের প্রয়োজনীয় লবণগুলো থাকে, যেমন সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, ওইগুলি বেরিয়ে যায়। বেরিয়ে সেই একটা অবসন্ন অবস্থা তৈরি হয়, অসম্ভব রকমের ক্লান্তি আসে। হ্যাঁ, সেটা হলো হিট এক্সোশন। একটা জিনিস বলে রাখি, আমরা অনেক সময় বুঝতে পারি না যে হিট স্ট্রোক আর হিট এক্সোশন দুইটা আলাদা কিনা। তো একটা জিনিসই সাধারণ মানুষ হিসেবে আমাদের বোঝা উচিত যে হিট স্ট্রোক হলে শরীরে কিন্তু ঘাম হবে না। এটা একটা তার মানে সিম্পটমস, মেইন সিম্পটমস। কারণ ঘামটা হলো আমাদের এমন একটা জিনিস, এটা কিন্তু আমাদের শরীরটাকে আমরা বলি কোর টেম্পারেচার, মানে শরীরের ভেতরের যে তাপমাত্রাটা আছে ওইটাকে একটা নিয়ন্ত্রিত অবস্থাতে রাখতে গিয়ে শরীরের সেই ঘামের মাধ্যমে তাপটাকে একটু বের করতে চায়। কিন্তু যখন সে পারে না ওইটা করতে, ওর যে একটা সেই ভারসাম্যটা বজায় রাখার জন্য যে সেন্ট্রাল সিস্টেমটা যেটা কাজ করে, ওইটা যখন অকেজো হয়ে যায়, তখন আর ঘাম বের হয় না, এবং সেই ঘাম বের না হওয়াতে শরীরের যে আভ্যন্তরীণ যে তাপমাত্রা, যে কোর টেম্পারেচারটা, সেটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, এবং তখনই কেউ হিট স্ট্রোকের শিকার হয়। এটাকে কি মানে মারা যাওয়ার মর্টালিটি রেট কি এটার অনেক বেশি? ডেথ অনেক বেশি না, তবে হ্যাঁ, হিট স্ট্রোক যদি
আনআইডেন্টিফাইড থাকে, সেই সময় মতো যদি কেয়ার না নেওয়া হয় তাহলে তো ডেফিনেটলি ডেথ হতে পারে। আচ্ছা, তো এই গরমের সময়তে সাধারণ মানুষ কিভাবে, মানে একটা বেসিক কেয়ার বলুন বা একটা বেসিক ডায়েট কি করলে মোটামুটি ভাবে এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে পারে? গরমের এই সময়ে প্রথম দিকে যেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের মানে আমরা যারা বাইরে কাজ করি, সাধারণত যারা ট্রাফিক পুলিশে কাজ করি, পুলিশ পার্সোনাল আছে, বা কনস্ট্রাকশন ওয়ার্কার্স আছে, হ্যাঁ, যারা দিন মজুর যারা আছেন, হ্যাঁ, যারা বাইরে কাজ করতেই হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ তারা কারণ আমরা অনেক সময় যারা আমরা ইনডোরে কাজ করি, তারা বাইরে বেরোলেও আমরা কিছুক্ষণের জন্য বেরোই, আবার এসে আবার ভেতরেই এসে পড়ি, কিন্তু তারা একটা দীর্ঘক্ষণের জন্য একটা বাইরে সেই অতিরিক্ত তাপমাত্রায় থাকে। তো যেটা করতে হবে, চেষ্টা করতে হবে মানে সেই 10টা 11টা থেকে বা 3টে বা 4টে পর্যন্ত যে সময়টা থাকে, খুব বেশি টেম্পারেচার, এক্সেসিভ হিট পিরিয়ড, ওই টাইমটা যাতে আমরা আউটডোর অ্যাক্টিভিটিস গুলি কম করি। আচ্ছা, যতটুকু পারা যায় এটা চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত যদি বেরোতেই হয়, যাতে আমরা ছাতা নিয়ে বেরোই। এখন প্রবলেম হলো কি, দেখবেন আগের দিনে আমরা যখন ছোটবেলায় আমরা দেখতাম ছাতা বলতে কিন্তু আমরা কালো ছাতা দেখতাম, ছাতা বলতেই কালো ছাতা দেখতাম। তখন সবাই পড়তো ছোটবেলা যে কালো রঙের ছাতাই ব্যবহার করা উচিত, কারণ তাপটা শুষে নেয়। কিন্তু এখন হচ্ছে কি, ছাতা ব্যবহার করছে ঠিকই, কিন্তু বিভিন্ন রঙের কালার, তারপর ওই ডিজাইন করা হালকা হালকা, তো তাতে কিন্তু সেই ছাতা ব্যবহার করলেও ছাতা কিন্তু তার কাজ সেই 100 ভাগ করতে পারছে না। তো ভালো হয় যদি আমরা কালো রঙের ছাতা ব্যবহার করি। আচ্ছা, সুতির পোশাক পরা, আচ্ছা, সুতির পোশাক পরা, ঢিলে ঢালা জামা কাপড়, হ্যাঁ, এটা যাতে একটু এয়ারি হয়, সুতির সিনথেটিক অ্যাভয়েড করা, এইগুলো খেয়াল রাখতে হবে। আর যেহেতু ঘাম হয় প্রচন্ড, জলের পরিমাণ কমে যায় শরীরে, তো নিজেকে হাইড্রেটেড রাখতে গেলে, জলের পরিমাণটা সঠিকভাবে বজায় রাখতে গেলে জল খেতে হবে। জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আরো ভালো হয় যদি জলের সাথে সাথে মাঝে মাঝে একটু লবণ মিশিয়ে, যদি নুন মিশিয়ে যদি আমরা খাই, বা যে কোনো ওআরএস খেতে পারেন, হ্যাঁ, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, হ্যাঁ, তাজা ফল, মৌসুমী ফল যেগুলো আছে, ওইগুলো খেতে পারে। আর খাবার দাবারের ব্যাপারে যেটা বলার, এটা হলো তাজা খাবার, যে কোনো খাবারই যেটা আমরা তৈরি করি, ঘরে তৈরি করা খাবার, এবং এখন যেটা তৈরি করলাম এটা এই বেলাতেই খাবো। আচ্ছা, রেখে দেব না, এটা হলো সবচেয়ে ভালো উপায়। কারণ আগেকার দিনে কিন্তু বাড়িতে 2বার 3বার রান্না করা হতো, আজকাল এটা অলমোস্ট বিলুপ্ত। তো এইগুলো আগের যে জিনিসগুলো ছিল, ওইগুলো সবগুলো আর সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে, অবশ্যই আছে, আমরা ভুলে যাচ্ছি। মানে সময়ের সঙ্গে সঙ্গে আর কি সেগুলো তো বিবর্তন হচ্ছে আর কি। বেশ, আমরা হিট রিলেটেড ইস্যুস গুলো নিয়ে কথা বললাম। এই মুহূর্তে সবচেয়ে বড় আরো একটা যেটা ইস্যু, সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং আমরা একটা সময়তে দেখতাম যে ওই আগের সময়তে ডায়াবেটিস বা সুগার আমরা যেটাকে চলতি ভাষায় বলি, সেটা বয়স্কদের হতো, কিন্তু বর্তমান সময়তে ছোট ছোট বাচ্চারাও ডায়াবেটিক হয়ে যাচ্ছে। তো এই বয়স বিভাজনে ডায়াবেটিস কি কি হয় এবং ডায়াবেটিসের কি কি প্রকারভেদ রয়েছে? ডায়াবেটিস কিন্তু মানে ছোটদের হতে পারে, এটা আগেও ছিল। আগে যেটা ছিল, হয়তো আগে ডিটেকশন কম হতো, এটা একটা কারণ যে আমরা নাম্বারটা কম পেতাম। এখন ফ্যাসিলিটি অনেক বেড়েছে, ডিটেকশন অনেক বেশি হচ্ছে। তো ডায়াবেটিস 1টা এটা জেনেটিক দিক থেকে অনেক কিছু আছে, যেটাতে ডায়াবেটিস 1টা আমরা অ্যাকচুয়ালি প্রিভেন্টও করতে পারি না, ডায়াবেটিস 1 কাদের হবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে যেটা সবচেয়ে বেশি কমন ডায়াবেটিস, এটা হলো টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, তো এই টাইপ 2 ডায়াবেটিস যেটা, ওইটা মূলত বয়স্কদের ডায়াবেটিস। আচ্ছা, কিন্তু আজকাল আমরা দেখছি যে সেই টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু খুব কম বয়স্কদের মধ্যেও যথেষ্ট পরিমাণে হচ্ছে, এবং সেই বয়সের যে সীমাটা, এটা ধীরে ধীরে অনেক নিচে আসছে। এখন আমরা ইনফ্যাক্ট 15 বছর বা আরো নিচেও আমরা টাইপ 2 ডায়াবেটিস পাচ্ছি। কারণ তো আছে, কারণটা হলো
সেই জীবনশৈলী, হ্যাঁ, অতিরিক্ত ওজন, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, হ্যাঁ, স্ট্রেস লেভেলের অতিরিক্ত স্ট্রেস লেভেল, বাচ্চাদেরও কি করে এতটা স্ট্রেস হচ্ছে? স্ট্রেস লেভেল আপনি যদি আজকে দেখুন, আজকের বাচ্চারা কিন্তু সেই তাদের শৈশবটা কিন্তু আগের দিনের মতো শৈশবটা নেই এখন, হ্যাঁ, তো সে কি তার যা খুশি সে তাই করতে পারছে না, সেটা তো অবশ্যই না। স্কুলের একটা কয়টা বাচ্চা আজকে খেলাধুলো করছে? আগে, এখন হয়তো বা অনেকে প্রফেশনাল ওয়েতে যারা নিচ্ছে খেলাধুলা তারা করছে, কিন্তু আগে কিন্তু ওই রকমটা ছিল না। সবাই খেলতে যেত দল বেঁধে। একটা ক্লাসে যদি 50 জন থাকতো ছাত্র, প্রত্যেকেই খেলতো, সে পারুক কি না পারুক, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। মাঠে যেত অ্যাট লিস্ট। ও এক্সপার্ট কি না ওইটা কোনো বিষয় না, কিন্তু ও দৌড়াতো। হয়তো বা ও সবসময় পেছনেই থাকতো, কিন্তু ও অ্যাট লিস্ট দৌড়াতো। কিন্তু এখন তো ওইটা হচ্ছে না, হ্যাঁ, কারণ এখন আমরা যাই হচ্ছে দেখুন, এবার সবকিছুরই ডিসঅ্যাডভান্টেজ থাকে। এখন যেমন আমরা অনলাইন, কোভিড আমাদেরকে শিখিয়েছে যে অনলাইন এত ভালো শিখিয়েছে, সবকিছু অনলাইন হয়ে গেছে। এটার অ্যাডভান্টেজ দারুণ, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ এটা, এখন কিন্তু কেউ উঠতে চায় না, ঠিক। তো সেডেন্টারি লাইফস্টাইলটা বেড়ে গেছে। আরেকটা হলো সেই অনলাইনের সুবাদেই আজকে আমাদের এই শহরেও মানুষ প্রায়ই কিন্তু বাড়িতে বসে সেই ফাস্ট ফুড খাচ্ছে, হ্যাঁ, এটা সাংঘাতিক আকার ধারণ করেছে, হ্যাঁ, অলমোস্ট প্রত্যেকটা বাড়িতে, হ্যাঁ, সেই ফাস্ট ফুড যাচ্ছে, ফাস্ট ফুড ডেলিভারি হচ্ছে, হ্যাঁ। তো এইগুলোর প্রভাব তো সাংঘাতিক গুরুতর, এবং আজকে দেখা যাবে না, হ্যাঁ, হয়তো 10 বছর 20 বছর পর এগুলো আমরা বুঝবো যে আমরা কি করছি। আচ্ছা, তো মানে এই ডায়াবেটিস ধরুন যাদের একদম 15 বছরের নিচে যারা হচ্ছে, তাদের কি ডায়াবেটিসটা কিওর হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকে? না, ডায়াবেটিস কিউরেবল না। ডায়াবেটিস কিউরেবল না, সে যে টাইপের ডায়াবেটিসই হোক, কিউরেবল না। কেন? কারণ যদি টাইপ 1 ডায়াবেটিস তার হয়, টাইপ 1 ডায়াবেটিস মানে হলো আপনার সেই তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না। আচ্ছা। আর টাইপ 2 ডায়াবেটিসটা হলো ইনসুলিন তৈরি হচ্ছে না এরকম না, ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা ঠিকভাবে কাজ করতে পারছে না। আচ্ছা, হ্যাঁ। তো সেই কারণে ডায়াবেটিসটা যেরকমই হোক, শুধু এটা না, আরেকটা ডায়াবেটিস আছে, যেমন যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে গর্ভকালীন যে ডায়াবেটিস, তো ওইটা কিউরেবল না, তবে ওইটা অনেক সময় ওইটা প্রেগন্যান্সি পিরিয়ডের পরে আবার চলেও যেতে পারে, হ্যাঁ, কিন্তু রিস্ক থাকে যে পরবর্তী সময় আবার ডেভেলপ করার। আচ্ছা, তো ডায়াবেটিসের ব্যাপারে এটাই জানতে হবে যে হ্যাঁ, এটা কিউরেবল না, কিন্তু অবশ্যই কন্ট্রোলেবল। আচ্ছা, অবশ্যই কন্ট্রোলেবল, মানে কন্ট্রোলটা নিজের হাতে আর কি, যে আমি মেইনটেইন করব কিনা। কন্ট্রোলেবল, কারণ ডায়াবেটিস কিউরেবল না হলেও কন্ট্রোলেবল, এবং কন্ট্রোল ওকে করতেই হবে, হ্যাঁ। এবং কন্ট্রোল করতে গেলে ডায়াবেটিস রোগটা যেমন মাল্টিফ্যাক্টোরিয়াল বলি আমরা, যে কোনো একটা কারণে হয় না, শুধু জিনের কারণে হয় না, শুধু তার ওজন বেশি শুধু তার জন্যই হয় না, আমি বেশি খাই তার জন্যই শুধু হবে না, সবগুলো ফ্যাক্টর যখন একসাথে মিশবে তখনই এটা হবে। আচ্ছা, তো সেই রকম ভাবে ওটাকে যদি আমরা কন্ট্রোলও করতে চাই, তাহলেও কিন্তু বেশ কয়েকটা জিনিস একসাথে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো ওইগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, ডায়াবেটিস কন্ট্রোলেবল। ডায়াবেটিস নিয়ে মানুষ তার 70-80 বা এর বেশি বয়স পর্যন্ত একদম নরমাল মানুষের মতন বাঁচতে পারছে। বড় বড় লেজেন্ডরা আছেন যারা ডায়াবেটিক, বড় বড় অ্যাথলিটরা আছেন যারা ডায়াবেটিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আছে, এমন কিছুই হয় না, ওরা কন্ট্রোল করছে। তো ওরা তো এত মানে টাফ শিডিউলের মধ্যে যান, ওরা যদি পারে তাহলে অন্যদেরও পারা উচিত। হ্যাঁ, তো ব্যাপারটা হলো অ্যাওয়ারনেসটা কম। কি আপনার কি মনে হয় যে ডায়াবেটিস নিয়ে কি অ্যাওয়ারনেস কম? হ্যাঁ, ডায়াবেটিস নিয়ে সেই সত্যিকারের অর্থের অ্যাওয়ারনেসটা অবশ্যই কম। আচ্ছা, হ্যাঁ, কারণ ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হলে জানতে হবে আমি কি খাচ্ছি। আচ্ছা, আমি যা খাচ্ছি তাকে, কারণ শরীর কিন্তু আপনার আমি কি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, নাকি আমি কোনো ফল খাচ্ছি ওইভাবে তো নেয় না। শরীর ওইটাকে কিভাবে নেয়, যে আমি কি কার্বোহাইড্রেট নিচ্ছি, আমি কি ফ্যাট নিচ্ছি, নাকি আমি প্রোটিন নিচ্ছি, ক্যালোরি আমার কতটুকু যাচ্ছে। তো সেই কারণে আমাকে জানতে হবে যে আমি যে খাবারগুলো খাচ্ছি ওই খাবারগুলো মোটামুটি
একটা ক্যালোরি কতটুকু থাকবে, ভ্যালুটা কতটুকু থাকবে, কি পরিমাণ নিচ্ছে। এখন যদি আমার এই হিসেবগুলো যদি না থাকে একদমই, তখন তো আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। সেটাই। আচ্ছা, কোনো একটা মানুষ কিভাবে বুঝবে যে সে আস্তে আস্তে ডায়াবেটিক পেশেন্ট হয়ে উঠছে? মানে কোনো কি সিমটমস দেয় ডায়াবেটিস? না, দেখুন, ডায়াবেটিস এবং হাইপারটেনশন হুম। এই দুইটা জিনিসকে তার জন্য বলা হয় সাইলেন্ট কিলার। ইয়েস, হ্যাঁ, একদম। সাইলেন্ট কিলার এগুলো, মানে ডায়াবেটিস এবং হাইপারটেনশন হলে কিছু সিমটম হবেই এমন কিছু নাই। আচ্ছা। ক্লাসিক্যালি আমরা বলি যে ডায়াবেটিস যদি হয় তাহলে তিনটে জিনিস খুব বেশি দেখা যায়। একটা হলো আমরা বলি পলিইউরিয়া, বেশি মূত্রত্যাগ করতে হয়, আচ্ছা। বেশি প্রস্রাবের সংখ্যাটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায়, বারবার হয়, এবং বেশি খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আচ্ছা, বেশি খেতে ইচ্ছে করে, এবং বেশি তেষ্টা পায়। আচ্ছা। জল তেষ্টা খুব বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে কি প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে গ্লুকোজ বেরিয়ে যায়? হ্যাঁ, গ্লুকোজ সবসময় বেরোয় না। অ্যাকচুয়ালি আচ্ছা। গ্লুকোজটা তখনই বেরোবে যদি আপনার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ খুব বেশি হয়ে যায়। আচ্ছা। একটা ওই হাইপারগ্লাইকেমিয়া আর একটা হাইপোগ্লাইকেমিয়া। না, হাইপারগ্লাইসেমিয়া আর গ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ। হাইপারগ্লাইসেমিয়া হলো সেই রক্তে সুগারের পরিমাণ বেশি হওয়াটাকে আমরা বলছি হাইপারগ্লাইসেমিয়া। আচ্ছা। আর রক্তে সুগারের পরিমাণটা কমে যাওয়াকে বলছি আমরা হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, এটাও কি ওই ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড? এটা ডায়াবেটিসই। এটা আচ্ছা। হাইপারগ্লাইসেমিয়া মিন্স ডায়াবেটিস। আচ্ছা, ওকে। তো একটা স্পেসিফিক একটা লেভেল আছে, ওই লেভেলের উপরে যদি যায় তখন আমরা ওইটাকে হাইপারগ্লাইসেমিয়া বলি, এবং এটাকে ডিফাইন করা আছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে, যেমন এডিএ থেকে ডিফাইন করা আছে যে কত লেভেলের উপরে গেলে, যেমন খালি পেটে যদি আমরা সুগার যদি আমরা মাপি, তাহলে যদি এটা 126-এর উপরে থাকে তখন আমরা এটাকে ডায়াবেটিস বলি। আচ্ছা। যদি খাওয়ার 2 ঘন্টা পরে সুগারটা যদি 200-এর উপরে থাকে আমরা তাকে ডায়াবেটিস বলি। ওকে। তো এরকম বেশ কিছু কাট অফ ভ্যালু থাকে, ওইদিকে আমরা ডায়াবেটিস বলে থাকি। আচ্ছা। আচ্ছা ডাক্তারবাবু, ধরুন হঠাৎ করে কারো সুগার ফল হয়ে গেল, সেক্ষেত্রে মানে ইন দ্যাট ভেরি মোমেন্ট কি করা উচিত? প্রথমত আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার জানতে হবে যে কার সুগার ফল করতে পারে। আচ্ছা, ওকে। ঠিক আছে, তো এটা জানা খুব জরুরি, কারণ সুগার কাদের ফল করতে পারে। একটা জিনিস হলো যে সুগারের ওষুধ নিচ্ছে, সে ট্যাবলেট হতে পারে, ইনসুলিন হতে পারে। ইনসুলিন। এখন হয়তো সে ভুলবশত ভুল ডোজ নিচ্ছে। আচ্ছা। ইনসুলিনের ডোজ বেশি নিচ্ছে, ওষুধের ডোজ বেশি নিচ্ছে, বা সে ভুল সময়ে নিচ্ছে। আচ্ছা, সময়ও একটা আছে। সময়ও একটা ফ্যাক্টর, কারণ কিছু কিছু ইনসুলিন আছে যেগুলোর কাজ করার সময় ধরুন 6 ঘন্টা 8 ঘন্টা, কিছু ইনসুলিন আছে 24 ঘন্টার মতন কাজ করে, কিছু আছে 12 ঘন্টা কাজ করে। আচ্ছা। তো ওইভাবে ভুলভাবে হয়তো নিচ্ছে। বেশ। তো এগুলো হতে পারে। দ্বিতীয়ত, ইনসুলিন নেওয়ার পর খেতে হবে, কোনো সুগারের ওষুধ নেওয়ার পর আপনার খেতে হবে, হয়তো সে খাবারটা স্কিপ করলো। আচ্ছা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হলো, যেটা আমাদের এখানেও সাংঘাতিক দেখা যায়, এটা হলো কিডনির সমস্যা। ডায়াবেটিকদের মধ্যে খুব হচ্ছে। তো যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু সেই সুগার কমে যাওয়ার প্রবণতাটা খুব বেশি। তো সেই যদি সুগার কমে যায়, আমরা একটা জিনিস আছে, ওইটাকে বলি আমরা রুল অফ 15। আচ্ছা। রুল অফ 15টা হলো, সুগার কমে গেলে কিন্তু ধরুন কেউ 400 সুগার নিয়েও কিন্তু দিব্যি চলতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি সুগার কমে 40 হয়ে যায়, আচ্ছা, 400 থেকে 40, মানে একটা হাইপোগ্লাইসেমিয়া যদি 40 হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা ইমার্জেন্সি হয়ে যায়। আচ্ছা। ও কিন্তু চলতে পারবে না, ও আনকনশাস হয়ে যাবে। আচ্ছা। তো সেই কারণে যদি আনকনশাস স্টেটে, তো অ্যাকচুয়ালি মানে বাড়িতে চিকিৎসা করা সম্ভব না। কিন্তু যদি রোগীর অবস্থা সেই কনশাসনেস যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই রুল অফ 15 মেনে 15 গ্রাম গ্লুকোজ আমরা ওকে খাওয়াতে পারি। এটা কি যে কোনো ফরম্যাটে দেওয়া যেতে পারে? হ্যাঁ, যে কোনো ফরম্যাটে দেওয়া যেতে পারে। মানে অরালি আপনার এমনিতে তো গ্লুকোজ পাওয়া যায়, কিন্তু প্রত্যেক ডায়াবেটিকদের একটা গ্লুকোজের প্যাকেট রাখা উচিত বাড়িতে। হ্যাঁ, তো নিয়ম হলো 3 চামচ গ্লুকোজ এটা জলে গুলে খাইয়ে দিন। 15 মিনিট পরে আবার দেখুন। আজকাল গ্লুকোমিটার সবার বাড়িতেই থাকে, সব ডায়াবেটিকদের কাছেই থাকে, আপনি দেখতে পারেন। 15 মিনিট পরে দেখুন, যদি সুগারের মাত্রাটা যদি তখনও যদি কম থাকে, তাহলে আবার
15 গ্রাম রিপিট করুন। আচ্ছা, এতে সাধারণত ভালো সাড়া পাওয়া যায়, ঠিক হয়ে যায়। বেশ। কিন্তু যদি প্রবলেমটা হলো যারা আনকনশাস, তাদের ক্ষেত্রে বাড়িতে কোনো কিছু করাটা রিস্কি। কারণ আনকনশাস একটা জিনিস কি, যাদের জ্ঞান নেই তাদেরকে কখনোই কোনো কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করতে নেই। আচ্ছা, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। ওকে। কারণ খাবার যদি আমরা দিতে চেষ্টা করি ওই ধরনের রুগীদের, তখন ওইটা ওর শ্বাসনালী দিয়ে গিয়ে বরং অন্য বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করে। আচ্ছা, তো ওইগুলি করতে নেই, তাকে হসপিটালে নিতে হবে। একটা জিনিস করা যেতে পারে, অল্প কিছু গ্লুকোজ আঙুলে এইভাবে হাতে নিয়ে ঠোঁটের ভেতরের দিকে আমরা ঘষতে পারি। আচ্ছা, বেশ। কারণ ওই এটাও একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা আমাদের ওষুধের একটা যে যেভাবে আমরা দিতে পারি, এটাও একটা জিহ্বার নিচে যেমন আমরা দিই কিছু কিছু ওষুধ গলে যাবে আর কি। তো ওইগুলি আমরা ট্রাই করতে পারি, কিন্তু তারপরও খেয়াল রাখতে হবে যাতে এসপিরিট না করে। বেশ। এই আলোচনা তো আমাদের চলতে থাকবেই, তবে এই মুহূর্তে সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পরেই ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা কথা বলছি আমাদের শারীরিক যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে, সেই সমস্যাগুলো ডাক্তারবাবু কি কি সমাধান দিচ্ছেন সেই নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে ডাক্তারবাবু। আচ্ছা, লিভারের সমস্যা, বেসিক্যালি লিভারের সমস্যা কি প্রত্যেকটা মানুষের, মানে জন্ম থেকেই কি লিভারের সমস্যা কারোর হতে পারে, নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়? কিছু কিছু সমস্যা তো নিশ্চয়ই আছে যেগুলি জন্মগত হতে পারে। আচ্ছা, বেশ কিছু লিভারের সমস্যা আছে, কিছু কিছু অনেকগুলো খুব বড় বড় নাম দিয়ে কিছু সিনড্রোম আছে, ওইগুলো হতে পারে। আচ্ছা, তো ওই জিনিসগুলি তো আমরা কিছু করতে পারছি না। আচ্ছা, ওইগুলো বেশিরভাগই জেনেটিক। ও আচ্ছা, তো জিনগত পরিবর্তনের কারণে হচ্ছে। তো ওইগুলো কিছু করার নেই। লিভারের সমস্যাটা যেটা মানে মেইন সমস্যা যেটা এখন, এটা হলো দুটো দিক থেকে, দু তিনটে দিক থেকে বেশি হচ্ছে। একটা হলো ডায়াবেটিস, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। ডায়াবেটিসের কারণে লিভারের সমস্যা কিন্তু এখন অনেক দূরে এগিয়ে গেছে। ওইটার র্যাঙ্ক এখন অনেক উপরের দিকে। আগে যেটা আমরা বলতাম একমাত্র অ্যালকোহল হলো লিভারের জন্য সবচেয়ে খারাপ, এখন কিন্তু অনেক দিক থেকেই আপনার এই ডায়াবেটিসের যে সমস্যা ওইটা কিন্তু অ্যালকোহলকেও ছাপিয়ে যাবে। আচ্ছা, তো সেই তো ডায়াবেটিস একটা কারণ, আরেকটা কারণ অবশ্যই অ্যালকোহল, আরেকটা কারণ হলো কিছু ভাইরাল ইনফেকশন, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ওইগুলো থেকে ক্রনিক লিভার ডিজিজ হয়। আরো বেশ কিছু কারণ থাকে, তবে এইগুলো খুব কমনলি দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই অ্যালকোহলের কথা উঠলো, এখনো পর্যন্ত প্রচুর মানুষ নিয়মিত অ্যালকোহল নেন এবং তারা হয়তো বর্তমান সময়ে বুঝতে পারছেন না যে কি সমস্যা পড়বেন। তবে অ্যালকোহল নিয়মিত নেওয়ার ফলে লিভার ছাড়াও কি অন্য আর কোনো সমস্যা হতে পারে, ক্যান্সার বা লিভার ছাড়া আর? সমস্যা হতে পারে। অ্যালকোহল শুধু যে লিভারকেই খারাপ করে তা না। প্রথম তো অ্যালকোহল এমন একটা জিনিস, তার কারণে তার সাইকোলজিক্যাল একটা বিশাল বড় একটা ইমপ্যাক্ট পড়ে। আচ্ছা। দ্বিতীয়ত অ্যালকোহল যারা অলরেডি এডিক্টেড, তারা কিন্তু তখন আমরা এটাকে বলি যে অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার, চাইলেই সে ছাড়তে পারবে না। আচ্ছা, তখন সে অ্যালকোহল চাইলেই ছাড়তে পারবে না।
এবং অবশ্যই অ্যালকোহলের মাধ্যমে আপনার সেই অ্যালকোহলিক লিভার ডিজিজ হচ্ছে, সিরোসিস হচ্ছে। হ্যাঁ, অ্যালকোহল থেকে হার্টের সমস্যা হতে পারে। আচ্ছা। হ্যাঁ, অ্যালকোহল থেকে নার্ভের সমস্যা হচ্ছে। অ্যালকোহল থেকে আপনার ব্রেইনের কিছু কিছু সমস্যা হতে পারে। আচ্ছা। হ্যাঁ, এটা এমন একটা জিনিস, অ্যালকোহল এবং স্মোকিং, হ্যাঁ, এটা এমন এমন ফ্যাক্টর যেগুলো আপনার আজকালকার দিনে যে অসুখগুলি বেশি হচ্ছে এগুলোর বেশিরভাগ জিনিসেরই একটা কজ, কারণ আচ্ছা। এই দুটো জিনিস, অ্যালকোহল এবং আচ্ছা। ধূমপান। বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে মানে কোন কোন অসুখগুলোর প্রবণতা অনেক বেড়ে গেছে? না, বাচ্চাদের মধ্যে অসুখের প্রবণতা বলতে দেখুন, এখন যেমন এখনের যে সিজনটা চলছে, সেই সামার সিজন এবং আগামী দিনে হ্যাঁ, বর্ষা আসছে, মনসুন আসছে। মনসুন সিজন আছে। তো ওই সময়টাতে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাই, একটা হলো আপনার সেই কমন কোল্ড, যেটা আমরা ভাইরাল ফিভার বলে থাকি, জ্বর, সর্দি, কাশি, ওইটা থাকবে, সিজনাল ভেরিয়েশনে থাকবে। যেমন আমরা এখন এসি রুমে বসে আছি, একটু পরেই বাইরে যাব, প্রচন্ড গরম। এখন আপনি 22 বা 24 ডিগ্রি সেন্টিগ্রেডে বসে আছেন, বাইরে যখন আমরা যাচ্ছি 37 ডিগ্রি বা 38 ডিগ্রি আছে। তো ওইটাতে গেলে আমাদের ওই রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন গুলির সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা খুব বেশি হয়, এটা হলো জলবাহিত রোগগুলো। আচ্ছা। জলবাহিত রোগ যেমন আপনার টাইফয়েড, হেপাটাইটিস এ, হ্যাঁ, তো এইগুলো, ডায়রিয়া, তো এইগুলো আছে, এগুলো হয়, ভাইরাল ডিজিজ হয়। আরেকটা বিশেষ করে মনসুন সিজনে বেশি হয়, যেটা এখনো শুরু হয়ে গেছে অলরেডি, যেটা হলো আপনার সেই ভেক্টর ডিজিজগুলি, ভেক্টর রিলেটেড ডিজিজ, যেমন মশাবাহিত রোগ। বৃষ্টি হবে, জল জমবে, ওইটাতে মশার লার্ভা হবে, মশা হবে, সেই মশা কামড়াবে এবং তার মাধ্যমে ডেঙ্গু ছড়াবে, চিকেনগুনিয়া ছড়াবে, ম্যালেরিয়া তো আমাদের এইসব জায়গাতে আছে, হ্যাঁ, যদিও এখনো অনেকটা কন্ট্রোলে আছে, কিন্তু এগুলো মূলত বেশি হচ্ছে। তো বাড়িতে কিভাবে এর প্রিভেনশন নেওয়া যায়, এই মশাবাহিত যে রোগগুলো আছে, তো এগুলোর প্রিভেনশন বাড়ি থেকে কিভাবে নেওয়া যেতে পারে? বাড়িতে প্রিভেনশন নেওয়ার জন্য মশাবাহিত রোগ, যেমন যে কারণটা, যে মশা কিভাবে বেশি হয়, জল জমলে। জল জমলে, তো আমরা এরকম কিছু ব্যবস্থা রাখবো না যাতে জল জমতে পারে। আচ্ছা, ওকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে কিছু না, ওইরকম যেমন পুরনো টায়ার কেউ ফেলে রাখলো, ওটার মধ্যে জল জমলো, ওটার মধ্যে মশার লার্ভা তৈরি করবে, তো ওইগুলি কিছু রাখবো না আমরা, যাতে জল জমতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত হলো আমরা মসকিটো রিপেলেন্ট গুলি ব্যবহার করতে পারি, হ্যাঁ, মশারি ব্যবহার করা অবশ্যই দরকার, হ্যাঁ। আর যখন মশার উপদ্রব বেশি থাকে তখন সবসময় ফুল স্লিভ জামা কাপড় পরা, হ্যাঁ, কারণ গ্রামে গঞ্জে খুব বেশি প্রচলন আছে খালি গায়ে থাকার, বাচ্চারা খুপ খালি গায়ে খেলাধুলো করে, হ্যাঁ, তো ওই জায়গাতে মশাদের দ্বারা আক্রান্ত হয় তারা বেশি। তো যতটুকু সম্ভব শরীরের বেশিরভাগ জায়গা ঢেকে রাখা, এটা করতে পারলে অনেক দিক দিয়ে আমরা ভালো থাকতে পারবো। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের খাবার দাবারের দিক থেকে অনেক রকমের রেস্ট্রিকশনস রয়েছে, এবং যেমনটা আপনি বললেন যে মানে ডায়াবেটিসেরও একটা এফেক্ট বোধ হয় কিডনির ওপর পড়ে, সেক্ষেত্রে মানে তাদের ডায়েট প্ল্যানটা কি থাকা উচিত, এবং হঠাৎ করে যদি তাদের সোডিয়াম পটাশিয়াম ফল করলো বা অন্য কোনো সমস্যা হলো, ইমিডিয়েটলি তাদেরকে কিভাবে ট্রিট করা উচিত? না দেখুন, এখন কিডনির যখন সমস্যা থাকে তখন কিডনির সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে এটা আগে দেখতে হবে। আচ্ছা। তো যেমন প্রধান কারণ যেটা হলো ডায়াবেটিস একটা, দ্বিতীয়ত হলো হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেশি হয়। তো প্রথম দিকে তো একটা জিনিস হলো কি, নুন খাওয়ার পরিমাণটা কমাতে লাগবে। হ্যাঁ, তো যদি 2 থেকে 3 গ্রামের মধ্যে যদি রাখা যায় প্রত্যেকদিন, সবচেয়ে ভালো। মানে সেটা কি কাঁচা নুন না রান্না করা? যে কোনো নুন তো সব জায়গাতে নুনই থাকে, সে এটা আপনার যে প্রশ্নটা, এটা কিন্তু খুব মিথ, এটা মিথ, একদম একটা সাংঘাতিক রকমের একটা মিথ, হ্যাঁ, এবং এটাকে মানে নিজের জন্য তৈরি করা মিথ অ্যাকচুয়ালি, যাতে আমি নুন খেতে পারি, মানে ওই ভেজে নুনটাকে ভেজে মানে অনেক রকম। আমি এটাকে বলি কি, নুনটা আমরা অনেক জায়গাতেই বলা হয় যে 2 গ্রামের কম যাতে নুন খায়। আচ্ছা।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে লাগবে 2 গ্রামের কম নুন দিলে কিন্তু অনেক সময় খাবারটা খাবারের মতো হয় না, প্যালাটেবল হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপ টু 5 গ্রাম পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি, কিন্তু আসলে আমরা এটাকে পরিমাপ করব কিভাবে? হ্যাঁ সবার কাছে তো সেই মেজারেবল কিটসও থাকবে না হয়তো। তো না, অ্যাকচুয়ালি সাংঘাতিক কিছু কিটস এর দরকারও নেই। হ্যাঁ, কারণ আজকাল একটা ছোট চা চামচ মানে হ্যাঁ 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 টিস্পুন যেটা, হ্যাঁ টিস্পুন যেটা ওইটা 5 গ্রাম। হ্যাঁ, বা আজকাল অনেক পাওয়া যায় 5 গ্রামের একদম মেজার করা চামচ পাওয়া যায়। হ্যাঁ, তো আইডিয়াল যে ওয়ে এটা হলো আপনার খাবার দাবার গুলো রান্না করতে হবে নুন ছাড়া। আচ্ছা ঠিক আছে, আর সেই 5 গ্রাম 1 টিস্পুন ফুল সল্ট এটা রাখতে হবে ডাইনিং টেবিলে। ওকে হ্যাঁ, মানে আমার 24 ঘন্টার খোরাক হলো এই এক চামচ। আচ্ছা হ্যাঁ, এটা এখন আমার উপরে ডিপেন্ড করবে আমি এটা একবার খাবো নাকি আমি সবার সাথে মানে যখনই খাবো একটু একটু নিয়ে খাবো। হ্যাঁ, নাকি এটাকে আমি ভেজে খাবো। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে। তো কিন্তু ওইভাবে যদি আমি করি তাহলে একমাত্র রাইট ওয়েতে কন্ট্রোল করতে পারি, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট মেজার করা। আর এটা কি সত্যি যে প্রচুর বেশি নুন খেলে প্রেসার অটোমেটিক্যালি প্রচুর বেড়ে যায়? এটা মিথ না, কারণ নুন বেশি খেলে কিন্তু আমাদের সোডিয়ামের মাত্রা বাড়ে। হ্যাঁ, এবং সোডিয়ামের মাত্রা, কারণ নুনটা তৈরি সোডিয়াম দিয়ে, সোডিয়ামের মাত্রা বাড়ে এবং ওইটার একটা মানে ব্লাড প্রেসার বাড়ানোর যে বিভিন্ন মেকানিজম আছে ওইটার মধ্যে এটা হেল্প করে। ওটা ডেফিনেটলি হেল্প করে। তো নুনটা সবসময় একটা রেগুলেশনের মধ্যে রাখতে হবে। আর যেটা বলছিলাম কিডনি রোগীদের মধ্যে আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হয়, এটা হলো প্রোটিন। প্রোটিনের ইনটেকটাও কিন্তু কম করতে হয়। আচ্ছা, প্রোটিনটা কম পরিমাণে খেতে হবে। এবং যারা একটু অ্যাডভান্স স্টেজের যারা কিডনির রোগীরা আছেন ওদের ক্ষেত্রে জলের ব্যবহারটাও একটু সেক্ষেত্রে জল বোধহয় ওই 1 লিটার বা 1.5 লিটার এরকম একটা কম করতে হয়। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে তার স্টেজের উপরে এবং তার আউটপুটের উপরে, মানে ওর কতটুকু ইউরিন তৈরি হচ্ছে। আচ্ছা, ওকে, ওইটার উপরে ডিপেন্ড করে। বেশ। আর একেবারে শেষ প্রশ্নই চলেই আসছি যে বর্ষা আসছে, এবার অনেক রকমের স্কিন ডিজিজ হতে পারে, এটা থেকে এখন থেকেই কিভাবে প্রিভেনশন নেবে এটার জন্য? বর্ষার সময় যেটা দেখুন, বর্ষার সময় আমরা যেটা করতে পারি একটা হলো শুধু স্কিন ডিজিজ না, যেমন সেই কমন কোল্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ, খুবই। তো ওটার জন্য আমরা যেমন ধরুন আমি বেরোলাম, বৃষ্টিতে ভিজলাম, তো আসার পরে সাথে সাথে শরীর মুছে নিতে হবে। তো এইগুলো যেমন করতে হবে। আরেকটা কি হয়, বর্ষা থেকেও বেশি স্কিনের প্রবলেম হয়, স্কিন র্যাশেস হয়, হ্যাঁ, ঘামাচি হয় আপনার এই এখনের সামার সিজনটা। হ্যাঁ, তো এটার জন্য আপনি স্নান করুন, দিনে অ্যাটলিস্ট 2 বার স্নান করুন। আরেকটা মিথ আছে যে পাউডার লাগানো। আচ্ছা, পাউডারে কমে না? পাউডারে কি হয়, পাউডার যদি কেউ লাগায় তাহলে ঘামাচির মধ্যে পাউডার লাগালে অ্যাকচুয়ালি যে ঘামের যে গ্ল্যান্ড গুলি থাকে, তো ওদের যে ওপেনিং গুলি থাকে ওইগুলো পাউডার তো আরো ব্লক করে দেয়। আচ্ছা, তো ব্লক করে তখন এগুলো আরো বেড়ে যায়। ওকে, তো জাস্ট এর চেয়ে ভালো আপনি একটু বরফ নিয়ে ঘষুন ওই জায়গাটাতে। আর অবশ্যই রোদে বেরোনোর সময় যারা সানস্ক্রিন ইউজ করতে পারেন, এবং ইউজ করা অবশ্যই দরকারও। সানস্ক্রিন ইউজ করতে পারেন, বেরোনোর সময় সানগ্লাস ইউজ করা উচিত, শরীরের যতটুকু সম্ভব অংশ ঢেকে রাখা উচিত, তাতে করে স্কিন ট্যানিং এর প্রবলেম গুলো কমে, র্যাশের প্রবলেম গুলো কমে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা মিথ কিনা আমি জানি না, যে অনেকে বলেন যে বৃষ্টিতে ভিজে এসে প্রথমে স্নান করে নাও, এটাতে কি ঠান্ডা লাগে না লাগে না? না, বৃষ্টিতে ভিজে স্নান করে নেওয়ার সাথে সেরকম রিলেশন নাই। একটা হলো কি, মানে বৃষ্টিতে ভিজে আসার পর সাথে সাথে কিন্তু শরীরটা মুছে ফেলতে হবে। আচ্ছা, মানে বলেন তো যে ভেজা গাতেই স্নান করে নাও যাও, তা এতে কোনো মানে ঠান্ডা কম বেশি লাগার কোনো ব্যাপার নেই। আচ্ছা, তার মানে এটা মিথ ধরে নেওয়া যায়? সেটা করতে পারেন, অ্যাকচুয়ালি মিথও না এটা, যে ঠান্ডা লাগবে না ওইরকমও না, স্নান করতে পারে। আচ্ছা,
কারণ এখন হ্যাঁ এটা একটা হতে পারে যে অ্যাসিড রেনের প্রবণতা তো এখন অনেকটা বেশি, এখন সেক্ষেত্রে আমরা সেরকম ফেস করছি না আমাদের এইসব জায়গাতে। কিন্তু ধরুন যেগুলো মানে এলাকা আর কি এখন সেখানে তো হ্যাঁ হয়। একটা জিনিস হয় কি, অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজলে কেউ তো একদম সাংঘাতিক বৃষ্টিতে সবসময় ভিজতে থাকে না। হ্যাঁ, একটু আধটু ভিজে আসলো, হ্যাঁ, তখন স্নান করে তারপরে যদি পুরো গাটা যদি মুছে নেয়, হ্যাঁ, তাতে ফ্রেশনেসই আসবে। আচ্ছা, এতে বেশ। খারাপ কিছু হবে না at least। বেশ। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। এতক্ষণ আপনারা শুনলেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর মধ্যে কিছু জিনিস আমরা যেগুলো মেনে চলি তার মধ্যে কিছুটা সত্যতা, কিছুটা হয়তো এই প্রাচীন কাল থেকে চলে আসছে মিথ বলা যায়, সেগুলোর কিন্তু একেবারে সত্য বিষয়ে আজকে ডাক্তারবাবু আমাদের সামনে তুলে ধরলেন। এবং এই পুরোটা সময় আপনাদের সঙ্গে ছিলাম আমি সহেলি, এবং আমার সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর সুব্রত ভৌমিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।